নমস্কার, শুভ সকাল। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছো তোমরা ছাত্রছাত্রীরা, এবং অপেক্ষায় আছো আজকে সিটিভিএন একেডি প্লাসের যে এডুকেশন অনলাইন সেই পর্দায় অর্থাৎ এই ক্লাসরুমে আজকে কী বিষয়। প্রত্যেক দিনই নির্দিষ্ট কোনো না কোনো বিষয় নিয়ে এবং সেই বিষয়ের একটি বিশেষ অধ্যায় নিয়ে আমাদের পথ চলা থাকে। সেটা কিন্তু একেবারে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছু নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়েও আমাদের পথ চলা থাকে। আজকেও কিন্তু একটি ক্লাস রয়েছে এবং সেই ক্লাসটি তোমার আমার সকলের ভালো লাগার ক্লাস। বিষয়টি হচ্ছে ভূগোল। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক অরিজিৎ পাল, অনেক অনেক স্বাগত আপনাকে। আর সুপ্রভাত। উনি আজকে ভূগোল তোমাদের পড়াবেন, ক্লাস 10, দশম শ্রেণীর ভূগোল। তো শুরু করি আমরা ক্লাস। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে শিক্ষক অরিজিৎ পালের কাছে নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে, সরাসরি কথা বলবে এবং তোমাদের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়েও যাবে। তাহলে শুরু করি দাদা। ঠিক, নিশ্চয়। প্রথমেই বলি সেটা হচ্ছে যে সিটিভিএন চ্যানেলের এই একটা উদ্যোগ, এটা সত্যিই খুব সুন্দর একটা বিষয়। তার কারণ এই করোনা পরিস্থিতিতে যেভাবে স্টুডেন্টরা তারা বিভিন্ন স্কুল কলেজ এগুলো সব বন্ধ, তার ফলে পড়াটার যে একটা বিষয় সেই জিনিসটা কিন্তু সত্যিই খুব সাধুবাদ জানাতে হয় এই বিষয়টাকে। তো বিভিন্ন ক্লাসের তোমরা জানো প্রত্যেকেই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন একটা মানে তারের মধ্যে ঝুলছে, আদৌ হবে কি হবে না তা আমাদের কাছে একটা বড় প্রশ্ন এখন। তবুও পড়াশোনার বাইরে চলে গেলে আমাদের চলবে না, একদমই চর্চার মধ্যে অবশ্যই থাকতে হবে। তো আজকে ক্লাস 10-এর জিওগ্রাফিতে আমরা বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টারটি রয়েছে এটাই সম্পর্কে একটু জেনে নেব। সংক্ষেপে খুব বলতে হবে আমাকে, অনেক বড় চ্যাপ্টার, কিন্তু তবুও খুব সংক্ষেপে যে ব্যাপারগুলো পরীক্ষায় খুব আসে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব মনোযোগ সহকারে শুনবে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবে। আমরা চ্যাপ্টারটা শুরু করি, কোন কোন বিষয়গুলো রয়েছে। তো বায়ুমণ্ডল বলতে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পৃথিবীর ওপরে একটা আস্তরণ, একটা পর্দা, যে পর্দার মধ্যে আমরা সকলে রয়েছি এবং সেই আস্তরণের মধ্যেই আমরা প্রত্যেকে সম্পূর্ণ জীবজগৎ তা বেঁচে আছে। তো এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রথমেই উপাদানটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বায়ুমণ্ডলের, কারণ এই উপাদানটা হচ্ছে 3টে বিষয় মূলত থাকে সেখানে গ্যাসীয় উপাদান রয়েছে, ধূলিকণা রয়েছে এবং অন্যান্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে। সেই উপাদানগুলো আমাদের জানতে হবে, এইগুলো পরীক্ষায় খুব আসে। 3 নম্বর মানের প্রশ্ন যে বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আলোচনা করো, সেগুলো আমরা পড়ব। বিভিন্ন প্রকার গ্যাস, ধূলিকণা, বায়বীয় কণা এগুলো মিলে তৈরি হয়েছে আমাদের বায়ুমণ্ডল। এরপর বায়ুমণ্ডলের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্তরবিন্যাস, খুব গুরুত্বপূর্ণ। 2টো প্রশ্ন এখান থেকে আমাদের ইন্ডিভিজুয়ালি হয়। একটা হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন আসতে পারে আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাস সম্পর্কে লেখো, এবং সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে উপাদানের ভিত্তিতে। সেক্ষেত্রে হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার এই 2টো ভাগ আমরা ভাগ করতে পারবো। আর আরেকটা প্রশ্ন হয় আমাদের, সেটা হচ্ছে যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, স্তরবিন্যাস, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা। এবং সেখানে কিন্তু অবশ্যই তোমাদের আমি বলবো যে একটা ছবি অবশ্যই আমাদের রাখতে হবে। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের একটা চিত্র আমরা সেখানে স্তরবিন্যাসের যে চিত্রটা রয়েছে সেই রকম বিভিন্ন ভাগগুলো নিচ থেকে শুরু করে, যেমন ট্রোপোস্ফিয়ার রয়েছে, সব থেকে নিচের লেয়ারটাকে আমরা ট্রোপোস্ফিয়ার বলছি, এটা হচ্ছে আমাদের কাছে ট্রোপোস্ফিয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার লেয়ার, তারপরে রয়েছে আমাদের আয়নোস্ফিয়ার লেয়ার, তারপরে এক্সোস্ফিয়ার এবং শেষে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে প্রত্যেকটা যে স্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, তারপর রয়েছে মেসোস্ফিয়ার, এই প্রত্যেকটা স্ফিয়ার কিন্তু আমাদেরকে কি করতে হবে? উচ্চতা, প্রত্যেকটার উচ্চতা এবং উষ্ণতা। যেমন ট্রোপোস্ফিয়ার লেয়ারটা সম্পর্কে তোমাদেরকে যদি বলি, তাহলে এই লেয়ারটা আমাদের দেখতে পাচ্ছি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এই 8 থেকে 18 কিলোমিটার, এবং তার উষ্ণতা কত থাকছে? আস্তে আস্তে ট্রোপোস্ফিয়ার লেয়ারের মধ্যে আমরা জানি যত আমরা ওপর দিকে উঠবো ততই উষ্ণতার হ্রাস পাবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা হ্রাস পায় সেক্ষেত্রে। এবং তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যে লেয়ারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্তরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু
উষ্ণতাটা আস্তে আস্তে আবার বাড়তে থাকছে। এরকমভাবেই কিন্তু বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরবিন্যাস যে রয়েছে সেই প্রত্যেকটা স্তর আমাদের ভালো করে পড়তে হবে, এবং এটা একটা 5 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারের কথা যদি বলি, সেখানে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরও একটা খুব গুরুত্বপূর্ণ স্তর আমরা জানি, কারণ এই ওজোন গ্যাস আমাদেরকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে, ফলে সেটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মেসোস্ফিয়ার সম্পর্কে যদি বলি, মেসোস্ফিয়ার স্তরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে উল্কাপিণ্ড ছাই হয়ে যাচ্ছে এই স্তরে এসে, যে ভয়ানক বিভিন্ন যে উল্কাপিণ্ড স্তরগুলো যেগুলো আসছে সেগুলো এই স্তরে এসেই কিন্তু ছাই হয়ে যাচ্ছে, তার ফলে এই স্তরটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা আসি আয়নোস্ফিয়ার সম্পর্কে, আয়নোস্ফিয়ার স্তরটা, যেখান থেকে আয়নীয় বিভিন্ন কণাগুলো, সেখানে ইলেকট্রন প্রোটনগুলো আয়নিত অবস্থায় রয়েছে, যার জন্য এই যে আমরা যে এখন টেলিকাস্ট হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ টেলিকাস্ট, এইটাও কিন্তু আয়নোস্ফিয়ার স্তরের জন্যই হয়ে থাকছে। তার ফলে এই স্তরটাও আমাদের কাছে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ আমি বলবো। তারপর এক্সোস্ফিয়ার স্তর রয়েছে, একদম ওপরের যে স্তর এক্সোস্ফিয়ার স্তর রয়েছে, আর সব থেকে ওপরে পৃথিবীর যে চৌম্বকীয় স্তর যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। মানে এখানে একটা চৌম্বক স্তর তৈরি হয়েছে, এবং এই প্রত্যেকটা স্তর সম্পর্কে কিন্তু ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা স্তর ডিটেলসে পড়তে হবে, এবং যখন লিখবে এই ছবি অবশ্যই চিত্র এঁকে সেই বিষয়টা দেখাতে হবে আমাদেরকে, এবং তার উচ্চতা, প্রত্যেকটার উচ্চতা, এটা 50 কিলোমিটার, এটা 80 কিলোমিটার পর্যন্ত হয়, এটা প্রায় 500 কিলোমিটার পর্যন্ত হয়, এটা প্রায় 750 কিলোমিটার, এবং শেষে গিয়ে 10,000 কিলোমিটার। এই যে প্রত্যেকটা কত উচ্চতা পর্যন্ত হচ্ছে মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা স্তরের যে উষ্ণতা হচ্ছে সেটাও আমাদের মনে রাখতে হবে, বৈশিষ্ট্যগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের এখানকার প্রাথমিক বিষয় আলোচনা করলাম। এরপর চলে আসি স্তরবিন্যাসের পর হচ্ছে উষ্ণতা। বায়ুমণ্ডলের উষ্ণতাও একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার, এবং সেখানে বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হচ্ছে সূর্যকিরণ। সেই সূর্যকিরণ যেটা বায়ুমণ্ডলকে উষ্ণ করে তুলছে আস্তে আস্তে, এবং সেখানে ইনসোলেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। ইনসোলেশন মানে হচ্ছে যে কতটা পরিমাণে সৌরতাপ পৃথিবীতে আসছে, কতটা পরিমাণে উত্তপ্ত করতে পারছে, সেই জিনিসটা কিন্তু আমাদের সেখানে মাথায় রাখতে হবে। এবং এই উষ্ণতা, বায়ুমণ্ডলের যে উষ্ণতা বা তাপ, এখান থেকে যে প্রশ্নটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলবো, সেটা হচ্ছে যে উষ্ণতার বিভিন্ন পদ্ধতিগুলো, কীভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলোকে মূলত আমরা 3টে ভাগে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, তারপরে রয়েছে আমাদের পরিবহন পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি। এই 3টে পদ্ধতি অবশ্যই মুখস্থ রাখবে, এবং তাদের চিত্র দেখবে তোমাদের বইতে নিশ্চয়ই থাকবে, সেই চিত্র কিন্তু অবশ্যই সেখানে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। এরপর চলে আসি হচ্ছে, এবং আরও দুটো পদ্ধতির কথা আমি বলি, অ্যাডভেকশন পদ্ধতি, সেই পদ্ধতিও কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে সেক্ষেত্রে। এই গেল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। এবার আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সর্বত্র বা সব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু সমান থাকছে না, কোথাও বেশি থাকছে, কোথাও কম থাকছে। তাহলে এই উষ্ণতার যে তারতম্য হচ্ছে, সেই তারতম্যের কারণগুলো কী কী, সেগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। উষ্ণতার তারতম্যের কারণ, যার মধ্যে প্রথমেই আমরা বলতে পারি হচ্ছে অক্ষাংশ সম্পর্কে। অক্ষাংশ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অক্ষাংশের দ্বারা কিন্তু আমরা বলতে পারি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উষ্ণতা থাকছে। আমরা যত বেশি নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে যাব, মানে নিরক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাব, ততই কিন্তু উষ্ণতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। কেন? কারণ সূর্যরশ্মির পতন কোণ, সূর্যরশ্মি কিন্তু সব জায়গায় সমানভাবে পতিত হচ্ছে না। সূর্যরশ্মি আমরা দেখতে পাচ্ছি নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল, সেখানে লম্বভাবে পতিত হচ্ছে। তারপর ধীরে ধীরে যতই তা মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, ততই কিন্তু আমরা দেখব যে সেখানে উষ্ণতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কারণ সূর্যরশ্মির পতন কোণ অনেক বেশি, সেখানে অনেক অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা সেখানে উষ্ণতার পরিমাণ অনেকটাই হ্রাস পেতে দেখতে পাবো। এরপর চলে আসতে পারি আমরা হচ্ছে যেটা উচ্চতা, খুব গুরুত্বপূর্ণ ম্যাটার। তার কারণ আমরা আগেই বলেছি, যখন আমরা ট্রপোস্ফিয়ার সম্পর্কে পড়ছিলাম, সেখানেই আমরা বলেছিলাম যে উচ্চতা, যত কোনো একটা পার্বত্য অঞ্চল, কোনো একটা ধরো পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে যত বেশি আমরা উপরের দিকে যাচ্ছি, ততই কিন্তু আমরা দেখছি যে যত উচ্চতাটা বাড়ছে, এবং তার সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পাচ্ছে, উষ্ণতা সেখানে হ্রাস পাচ্ছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা নিচু জায়গা থেকে যখন ওপরের দিকে যাচ্ছি, বায়ুমণ্ডলের বিভিন্ন কণাগুলো, যেগুলো বিশেষ করে উষ্ণতাটাকে ধরে রাখছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে উষ্ণতা কিন্তু হ্রাস পেতে শুরু করছে, এবং এটার মান হচ্ছে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে, প্রতি 1 কিলোমিটার 1 কিলোমিটারে আমরা দেখতে পাচ্ছি 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকছে। এবং এই হ্রাস পাওয়ার বিষয়টাই কিন্তু আমরা দেখছি উষ্ণতার তারতম্যের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এখানে আরেকটা বিষয় আমাদের বলবার আছে, যেটা পড়তে হয়, এটা আলাদা করে প্রশ্নও আসে, সেটা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা।
খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৈপরীত্য উষ্ণতা ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায়, বিশেষ করে পার্বত্য অঞ্চলেই আমরা দেখতে পাবো যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও উষ্ণতা কিন্তু হ্রাস না পেয়ে বরঞ্চ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বিশেষ করে শীতল রাত্রিতে মেঘাচ্ছন্ন মেঘমুক্ত অবস্থা যখন থাকছে, তখন কি হচ্ছে, ওপরের দিকে যত আমরা উঠছি ততই দেখছি উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার কারণ ওপরের যে বায়ুটা, সেই বায়ুটা শীতল বায়ু, সেটা ভারী হয়ে গিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে অবস্থান করছে। তার জন্য নিচের দিকে উষ্ণতাটা কম থাকছে, আর যত ওপরের দিকে যাচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই বৈপরীত্য উষ্ণতাটা আলাদা করে ভালো করে পড়বে, এটা 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি বলতে পারি। এরপরে অন্যান্য বিষয়গুলোয় আসি, যেমন ধরো স্থলভাগ জলভাগের বন্টন, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ সেখানে প্রত্যেকটা জায়গায় স্থলভাগ জলভাগের আলাদা আলাদা অবস্থান থাকছে বলে সেখানে উষ্ণতা কিন্তু সব জায়গায় সমান থাকছে না। জলভাগ সেটা উষ্ণতাটা সেখানে একটু তুলনামূলক কম থাকে, কিন্তু স্থলভাগ সেখানে উষ্ণতাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি থাকছে। ফলে জলভাগ স্থলভাগের বন্টনের ক্ষেত্রে আমরা উষ্ণতার তারতম্য লক্ষ্য করতে পারবো। তারপরে আসি বায়ু প্রবাহ। বায়ু বিভিন্ন রকমের হতে পারে, শীতল বায়ু, উষ্ণ বায়ু হতে পারে। কোনো একটা অঞ্চলের উপর দিয়ে স্বাভাবিকভাবেই শীতল বায়ু প্রবাহিত হলে সেখানে উষ্ণতা অলরেডি কমে যাবে উষ্ণতা, কিন্তু উষ্ণ বায়ু প্রবাহিত হলে সেখানে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাবে। ফলে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মেঘাচ্ছন্ন যখন আকাশ থাকবে, যখন সাধারণত আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মেঘাচ্ছন্ন একটা থাকলে আমাদের বেশ গুমোট লাগে। তাহলে এই গুমোটটা কেন লাগছে? গুমোটটা লাগার অর্থটা হচ্ছে যে উষ্ণতাটা ফিরে যেতে চাইছে, সেই উষ্ণতাটা কিন্তু পুরোপুরি ফিরতে পারছে না, সেটা অনেকটাই কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। আমাদের সঙ্গে একজন স্টুডেন্ট রয়েছেন। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমি একটা প্রশ্ন বলছি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হিরণময় বলছি, বাঁকুড়া জেলায় কতুলপুর থেকে। আচ্ছা, বলো। আমার প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডলের উৎপত্তি কিভাবে হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। বায়ুমণ্ডলের উৎপত্তি সম্পর্কে যেটা তো আপনি জিজ্ঞেস করলেন বা তুমি জিজ্ঞেস করলে, সেটা হচ্ছে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সেই পৃথিবী সৃষ্টির সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ বা বিভিন্ন প্রকার ধূলিকণা বা যা কিছু, তা পৃথিবীর ওপরে একটা স্তর সৃষ্টি করছে। এটা কিন্তু পৃথিবী সৃষ্টির সময় থেকে, যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, দেখো পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে নানা রকমের অভিমত রয়েছে, নানা রকমের বিষয় রয়েছে, নানা রকমের তত্ত্ব রয়েছে। তো সেই তত্ত্বগুলো নিয়ে যদি আমরা আলোচনায় আসি, তখন সেগুলো ডিটেলসে আরও আলোচনা করা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে বায়ুমণ্ডলের উৎপত্তি হচ্ছে পৃথিবী সৃষ্টির সময় থেকেই পৃথিবীর উপরিপ্রান্তে বিভিন্ন প্রকার গ্যাস, ধূলিকণা, এগুলো সমস্ত জমাটবদ্ধ হয়ে এই রকম একটা বায়ুমণ্ডলের অংশ তৈরি হয়েছে। যে জিনিসটা কিন্তু আমরা অন্য কোনো গ্রহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, এটা পৃথিবীর ক্ষেত্রে ইউনিক আমরা বলতে পারি, যে পৃথিবীর ক্ষেত্রে এটা ইউনিক, পৃথিবীর ক্ষেত্রে একটা আলাদা রকমের বিষয়, যেখানে বায়ুমণ্ডলের এরকম একটা স্তর তৈরি হতে পেরেছে। এটা পৃথিবী সৃষ্টির সময় থেকেই এরকমভাবে তৈরি হয়েছে। আশা করি প্রশ্নের উত্তর তুমি পেয়েছো বিষয়টা। একদম। আমরা তারপরে আপনি যে ভাগটায় ছিলেন যে গুমোট কেন লাগে। হ্যাঁ, তো এই গুমোট লাগার কারণটা হচ্ছে যে এই যে মেঘাচ্ছন্ন যখন আকাশ থাকে, আমরা দেখি যে এই প্রতিদিনই এখন প্রায় বিকালের দিকে তোমরা এটা ফলো আপ করতে পারবে, যে প্রতিদিনই বিকালের দিকে একটা আকাশ মেঘ হয়ে যাচ্ছে, দুদিন ধরে তো যথেষ্টই হচ্ছে, ব্যাপারটা দেখতে পাচ্ছি আমরা। তো একদম পুরো একটা এমন অবস্থা তৈরি হচ্ছে বাতাসের ওপরে, বায়ুমণ্ডলের ওপরে, যেখানে যে উষ্ণতাটা ফিরে যেতে পারছে না, উষ্ণতাটা বায়ুমণ্ডলে পুরোপুরি ফিরতে পারছে না, যার জন্য একটা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বৃদ্ধির জন্য কিন্তু এরকম একটা ব্যবস্থা হচ্ছে। মানে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, মেঘমুক্ত আকাশ থাকলে সেখানে কিন্তু উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে না। এটা হচ্ছে উষ্ণতার তারতম্যের অন্যতম একটা কারণ বলা যেতে পারে। তো এরকমভাবেই উষ্ণতার তারতম্যের কারণগুলো আমাদের প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন আসে, সেই জিনিসগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। এবার চলে আসি আমি বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে। বিশ্ব উষ্ণায়ন শব্দটার সঙ্গে তোমরা ইতিমধ্যে পরিচিত, বিভিন্ন ক্ষেত্রে পড়েছো বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এই বিষয়টা। তো প্রথমে এখানে আমাদের জানতে হয় হচ্ছে গ্রিন হাউস ব্যাপারটা কি। গ্রিন হাউস জিনিসটা হচ্ছে যে আমরা বিশেষ করে পার্বত্য অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলে, সেখানে আমরা উষ্ণতা এতটাই কম থাকে যে বিভিন্ন প্রকার গাছপালা সেগুলো কিন্তু ঠিকভাবে চাষ করা যায় না, এবং যায় না বলে সেই জায়গায় কিন্তু যেহেতু ঠিক মতনভাবে চাষ করা যাচ্ছে না একটা নির্দিষ্ট উষ্ণতা না হলে, তাই জন্য সেখানে কাচের ঘর তৈরি করা হয়, এবং সেই কাচের ঘরের মধ্যে দিয়ে সূর্যরশ্মি সেটা কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যরূপে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যরূপে ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে পারে না। আরেকজন স্টুডেন্ট রয়েছে। নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো, কোথা থেকে বলছো? আমি গোবরডাঙ্গা থেকে সুব্রত দাস বলছি। বলো। আমার
প্রশ্নটা হলো যে বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব ও বিন্যাস কি, ব্যাখ্যা করুন। আরেকবার আরেকবার কিসের রিপিট গুরুত্ব? করবে? তুমি আরেকবার রিপিট করবে কোয়েশ্চেনটা? কিসের গুরুত্ব বলবো? ওজোন স্তরের গুরুত্ব ও বিন্যাস। ওজোনোস্ফিয়ার, আচ্ছা। নিশ্চয়ই বলবো। সঙ্গে থাকো। বায়ুমণ্ডল নিশ্চয়ই বলবো। তুমি প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছো। 3 নম্বর মানে প্রশ্নটা আসেও পরীক্ষায়, যে বায়ুমণ্ডলে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার বলতে আমরা সেই স্তরটাকে বোঝাচ্ছি, মানে স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা অংশ যেখানে ওজোন গ্যাসটা থাকছে। এবং এই ওজোন স্তরের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। আমরা ওজোন স্তরটাকে আমরা বলছি হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা। তার কারণ হচ্ছে যে সূর্যরশ্মির যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিকে কিন্তু বাধা দিচ্ছে এই ওজোন স্তর। বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন স্তর রয়েছে তা সূর্যের অতিবেগুনি রশ্মিকে বাধা দিয়ে আমাদের পৃথিবীকে অনেকটাই সুরক্ষিত করছে। তাই প্রাকৃতিক সৌরপর্দা বলি আমরা। ফলে ওজোন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের একটা স্তর, এবং এর বিনাশ কিন্তু আমরা মানুষেরাই কিন্তু মানে অবিমিশ্রভাবে আমরা করে চলেছি। বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সিএফসি গ্যাস, বিভিন্ন কার্বন ডাই অক্সাইড বা এই ধরনের গ্যাসগুলোর ব্যবহার যত আমরা বাড়াচ্ছি ততই কিন্তু আমরা জানি এই ওজোন স্তর নষ্ট হচ্ছে, ধীরে ধীরে ক্ষয় পেয়ে যাচ্ছে, বিনাশ হচ্ছে, রাসায়নিকভাবে বিনাশ হচ্ছে। এবং সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে আজকে খুবই একটা অ্যালার্মিং ব্যাপার আমি বলবো। তার কারণ ওজোন স্তরের বিনাশ যত বেশি বৃদ্ধি পাবে, দেখো ওজোন স্তরের বিনাশটা কিন্তু প্রথমত একটা প্রাকৃতিক ব্যাপার, কিন্তু সেই প্রাকৃতিক ব্যাপারটা হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। কিন্তু বর্তমানে মানুষের বিভিন্ন কার্যাবলীর দ্বারা এই ব্যাপারটা এতটাই বৃদ্ধি পেতে শুরু করেছে যে প্রাকৃতিকভাবে সেই ওজোন স্তরের বিনাশটাকে বা ক্ষয়টাকে আমরা রোধ করতে পারছি না। তার ফলে সেই ক্ষয়ের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং যার ফল আমাদের বিভিন্ন প্রকার মানে প্রাণীজগতের ক্ষেত্রে, মানুষ, উদ্ভিদ, প্রাণীজগৎ সকলের ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ক্যান্সার ধরনের মহামারী রোগও কিন্তু, অতিমারী রোগ আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। ফলে ওজোন স্তরের গুরুত্ব যথেষ্ট বেশি, এবং তার বিনাশটা, সেই বিনাশকে আমাদেরকে আটকানোর দরকার আছে। বিনাশ সম্পর্কে জানতে হবে, কিভাবে বিনাশ হচ্ছে, তার বিনাশকে রক্ষা করার ব্যাপারও আমাদের রয়েছে, কিভাবে ওজোন স্তরকে রক্ষা করব। ফলে এই পুরো ব্যাপারটাই খুব ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হবে না। তো যেখানে ছিলাম সেখানটা আসি, যে গ্রিন হাউস ব্যাপারটা সম্পর্কে তোমাদেরকে তো বললাম, যেটা আরেকটা গাছের টেলিফোন তৈরি। নিয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি রাশি বসাক, ক্লাস 10-এ পড়ি। আমার একটি প্রশ্ন ছিল, বলো। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কারণ। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কারণ। আর একবার বুঝতে পারছি বলবে? বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কারণ। গ্রিন হাউস মানে বায়ুমণ্ডলে- গ্রিন হাউস গঠনের, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কারণ। গ্রিন হাউস রোধের কারণ, হ্যাঁ। গঠন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনায় আসছি আমরা। গ্রিন হাউস সেটা নিয়ে তো সম্পর্কে শুরু আলোচনা, হয়েছে হ্যাঁ, পর্যায়ে। গ্রিন হাউসটাই জাস্ট আলোচনা শুরু করেছি। তুমি শুনতে থাকো, আমি নিশ্চয়ই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। গ্রিন হাউস ব্যাপারটা যেটা, সেটা কিভাবে তৈরি হচ্ছে, আগে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের গ্রিন হাউসগুলো কী কী। গ্রিন হাউসগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার গ্যাস। সেখানে রয়েছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এই সমস্ত প্রকার গ্যাসগুলো হচ্ছে জলীয় বাষ্প। সেগুলো নিজেও কিন্তু, এগুলো প্রত্যেকটা একটা গ্রিন হাউস গ্যাস। এবং এই গ্রিন হাউস গ্যাসকে আমাদের রোধ করতে হবে। কারণ প্রথমে বলি যে গ্রিন হাউস গ্যাসটা আমাদের কতটা ক্ষতি করছে। কারণ গ্রিন হাউস গ্যাসগুলো কী করছে, বায়ুমণ্ডলের উপরে একটা আস্তরণ তৈরি করছে। যে আস্তরণ ভেদ করে যে বিকিরিত রশ্মি, যেটা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, সেই বিকিরিত রশ্মি কিন্তু পুরোপুরি ফেরত যেতে পারছে না। এবং এটা ফেরত যেতে না পারার কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এবং সামগ্রিকভাবে সারা পৃথিবীর উষ্ণতা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, যেটাকেই আমরা বিশ্ব উষ্ণায়ন বা ইংরেজিতে গ্লোবাল ওয়ার্মিং বলছি। এবার এই গ্রিন হাউস, তাকে আমাদের রোধ করতে হবে, যে প্রশ্নটা একটু আগেই করেছিলেন ছাত্রটি। তো গ্রিন হাউসকে রোধ করতে গেলে আমাদের প্রথমত হচ্ছে যে বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো আমরা ব্যবহার করছি, তার ব্যবহারটা কমাতে হবে। প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। এছাড়া আরও বিভিন্ন পদ্ধতিগুলো আমাদের গ্রহণ করতে হবে, যাতে গ্রিন হাউসের বিকল্প গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো আমরা সিএফসি ব্যবহার করছি, এইগুলো ব্যবহারের মাত্রাটা যাতে আমরা কমাতে পারি। আমরা যাতে বিভিন্ন প্রকার যে গাড়ি ঘোড়ার যে ধোঁয়া, সেই ধোঁয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা করতে পারি বিভিন্ন বিষয়ভাবে, তাহলে আমরা গ্রিন হাউস গ্যাসটাকে আটকাতে পারব। যত সম্ভব গ্রিন হাউস গ্যাসের কম উৎপাদন হবে, ততটাই কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। ফলে এই রোধের কারণগুলো তুমি যেটা প্রশ্ন করলে একটু আগে, সে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। এখান থেকে এই পয়েন্টসগুলো পড়বে।
এরপর এখানে আরেকটা বিষয় রয়েছে এল নিনো লা নিনা। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এল নিনো লা নিনা ব্যাপারটা কি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। এল নিনো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন তোমাদের সিলেবাসেই রয়েছে বাড়িমণ্ডল চ্যাপ্টারটা, সেই বাড়িমণ্ডল চ্যাপ্টারে গিয়ে যেখানে তুমি দেখতে পাবে, সেখানে যদি তোমাদের হাতের সামনে এখন বই খোলা থাকে তাহলে নিশ্চয়ই দেখতে পাবে সেখানে যে পৃথিবীর মানচিত্রটা দেওয়া আছে সেই জায়গাটা যদি একটু ফলো করো তাহলে পেরু উপকূল, মানে দক্ষিণ আমেরিকার যে পেরু উপকূল, সেই পেরু উপকূলে দেখতে পাবে যে সারা বছর ধরেই সেখান দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হচ্ছে। কুমেরু স্রোতের একটি শাখা, সেটি পেরু স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে সারা বছর, যেটি একটি শীতল স্রোত। কিন্তু 2-3 বছর অন্তর অন্তর দেখতে পাওয়া যায় এই স্রোতটাই হঠাৎই উষ্ণতা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায় এবং তখন সেটা শীতল স্রোত আর থাকে না, উষ্ণ স্রোতে পরিণত হয়। তখন সেই স্রোতটার নামকরণ করা হয় এল নিনো। এল নিনো মানে শিশু খ্রিস্ট। যেহেতু এই স্রোতটা তৈরি হয় ডিসেম্বর মাস নাগাদ, তাই জন্য এরকম নামকরণ করা হয়েছে। এবং এই স্রোতটার প্রভাব কিন্তু ব্যাপক। সুদূর সেই দক্ষিণ আমেরিকার পেরুর কাছে এই স্রোতটা তৈরি হলেও ভারতবর্ষে এর প্রভাব পড়ে। যে বছর এল নিনো তৈরি হয় সে বছর ভারতবর্ষে কিন্তু মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পায় এবং ভারতবর্ষে খরা সৃষ্টি হয়। তাহলে এল নিনোর সঙ্গে প্রত্যক্ষভাবে কিন্তু ভারতবর্ষে খরা হবে না বন্যা হবে তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর লা নিনা কি? ঠিক তার বিপরীত বিষয়টা। যখন এই যে শীতল স্রোতটা, পেরু স্রোত যে শীতল স্রোত, সেই শীতল স্রোত যখন আরও বেশি শীতল হয়ে যায়, এটাও 2-3 বছর অন্তর অন্তর আমরা দেখতে পাবো, যখন সেটা আরও বেশি শীতল হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা লা নিনা বলছি। এবং যখন লা নিনা সৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা দেখব যে ভারতবর্ষে বন্যা সৃষ্টি হয়, জলীয় বাষ্পের পরিমাণ মৌসুমি বায়ুতে বৃদ্ধি পাচ্ছে। তো সেই কারণে আমরা ভারতবর্ষের যে জলবায়ু, সেই জলবায়ুর উপরে এল নিনো লা নিনার এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবার আমি চলে আসব পরের টপিক আমাদের, সেটা হচ্ছে বায়ুর চাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুর চাপ কি? বায়ু আমাদের ওপর একটা চাপ দিচ্ছে, সবসময় আমাদের ওপর প্রেশার দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের শরীরের ভেতরেও একটা সমচাপ রয়েছে। সেই চাপটা বাইরের বায়ুর চাপটাকে বাধা দিচ্ছে, তাই আমরা বিষয়টা অনুভব করতে পারছি না। কিন্তু বায়ুর চাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। তো বায়ুর চাপ পরিমাপ করা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে, তার নাম ব্যারোমিটার। সেই ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করে থাকছি। এবং বায়ুর চাপের ক্ষেত্রে বায়ুর চাপের তারতম্যের কারণগুলো, সেগুলো আমাদের একটা 3 নম্বর মানের প্রশ্ন আসে পরীক্ষায়। দেখবে বায়ুর চাপ যেখানে আলোচনা করা হচ্ছে তারপরেই এটা রয়েছে। 3 নম্বর মানের প্রশ্ন এটা হতে পারে বায়ুর চাপের তারতম্যের কারণ। উষ্ণতার জন্য বায়ুর চাপের পরিবর্তন হতে পারে, কারণ উষ্ণতা যখন বৃদ্ধি পাচ্ছে কোনো একটা অঞ্চলে, তখন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা অলরেডি কিন্তু যত বেশি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু চাপটা কমতে থাকছে। কারণ দেখো কেন চাপটা কমছে সেটা ভালো করে বোঝো। সেটা হচ্ছে বায়ু উষ্ণ হয়ে গেলেই তখন সেটা হালকা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। এবার আমরা হাতের ওপর থেকে, ধরো এই হাতের ওপরে একটা হাত আছে, আমরা একটা হাত যদি ওপর দিকে তুলে নিই তাহলে এর ওপরে চাপটা কমে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বুঝতে পারছি যে উষ্ণ যখন হচ্ছে তখন কিন্তু চাপটা হ্রাস পাচ্ছে। আরেকটা টেলিফোন আছে। নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। শুভজিৎ। শুভদীপ। হ্যাঁ বলো। আমার প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের গঠনের অনুকূল পরিবেশটি ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের গঠনের অনুকূল পরিবেশ। বায়ুমণ্ডলের গঠনের অনুকূল পরিবেশ। হ্যাঁ, গঠনের অনুকূল পরিবেশ। দেখো বায়ুমণ্ডলের গঠনের তো কোনো অনুকূল পরিবেশ হয় না। তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের গঠন তো সবসময় হচ্ছে না। এটা অলরেডি যখন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই সময় থেকে কিন্তু বায়ুমণ্ডল গঠিত হয়ে আছে। তার ফলে এর কোনো গঠনের অনুকূল পরিবেশ বা এরকম কোনো প্রশ্ন কিন্তু আমাদের হয় না সেরকমভাবে। যখন পৃথিবী তৈরি হয়েছে তখন তুমি আরেকটু পরিষ্কার করে প্রশ্নটা করতে পারো, কারণ বায়ুমণ্ডলের গঠন অলরেডি হয়ে গেছে, তুমি সেটাকে নিয়ে পড়াশোনা করা। হ্যাঁ, মানে সেটা তৈরির অনুকূল পরিবেশ কি হতে পারে সেরকম কিন্তু কিছু নেই সেরকম। তুমি আরেকবার প্রশ্নটা করো পরিষ্কার করে ভাই। টিভির আওয়াজটা বাড়ানো। ঠিক আছে, তুমি আমার মনে হয় তুমি শুনতে থাকো এপিসোডটা, তুমি পুরোটা দেখো, তোমার প্রশ্নের উত্তরটা তুমি হয়তো পেয়ে যাবে। হয়তো সঠিক প্রশ্ন করছে না, হয়তো সেটা বুঝতে ওর অসুবিধা হচ্ছে একটু। ঠিক আছে, যাই হোক, তো বায়ুর চাপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বায়ুর চাপের অন্যতম বায়ুর চাপের তারতম্যটা, সব জায়গায় বায়ুর চাপ সমান নয়। ভূপৃষ্ঠে সমভূমিতে বায়ুর চাপ যেরকম হয়, উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ ঠিক সেই রকম হয় না, এর মধ্যে পার্থক্য থাকে। তার মানে উচ্চতা, উষ্ণতা এই বিষয়গুলো কিন্তু খুব ম্যাটার করে। এগুলো কিন্তু বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করছে।
কোথায় বায়ুর চাপ ঠিক কীরকম হবে সে ব্যাপারটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এবার চলে আসি আমি বায়ুর চাপ সংক্রান্ত যে ব্যাপারটার মধ্যে, সেটা হচ্ছে বায়ুর চাপ বলয়। খুব গুরুত্বপূর্ণ এখানটা। আমি একটু ছবি এঁকে নিই, তাহলে বিষয়টা বোঝাতে তোমাদের সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এই বিষয়টা অলরেডি তোমরা যারা দেখছো তারা ক্লাস 8-এও একবার কিন্তু ব্যাপারটা পড়ে এসেছো। 10-এ আমাদেরকে ব্যাপারটা একটু ডিটেলসে পড়তে হবে, আর বিশেষ কিছু ব্যাপার নয় এটা আলাদা করে। তো আমরা জানি যে পৃথিবীর মধ্যে 7টা বায়ুচাপ বলয় রয়েছে। স্থায়ী বায়ুচাপ বলয় 7খানা অবস্থান করছে, যার মধ্যে একদম মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আমি সংক্ষেপে লিখলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তার উপরে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, নিচের দিকে রয়েছে মকরীয় উচ্চচাপ বলয়, ওপরে রয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একদম ওপরে সুমেরু উচ্চচাপ বলয়। এদিকে রয়েছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একদম নিচে রয়েছে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এই যে 7টা চাপ বলয় অবস্থান করছে, সেই 7টা চাপ বলয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই আমাদের যখন এই প্রশ্ন কিভাবে আসে আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো। এই 7টা চাপ বলয় কী করে সৃষ্টি হচ্ছে, তাদের উৎপত্তি কী করে হচ্ছে, সে সংক্রান্ত বিষয়টা আমাদের তখন ব্যাখ্যা করতে হবে। এবং তার পাশাপাশি এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটাও তোমাদের আঁকতে হবে। প্রত্যেকের বইতেই ছবিটা থাকবে এবং সেই ছবিটা কিন্তু খুব ভালো করে আঁকতে হবে। এবং এই বিভিন্ন চাপ বলয়গুলো কত ডিগ্রি থেকে কত ডিগ্রি মধ্যে অবস্থান করছে সেটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে সেই ডিগ্রিটাও আমাদের উল্লেখ করতে হবে। প্রত্যেকটা বলয় সম্পর্কে এবার একটু আলোচনায় আসি। যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় একদম নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ এই অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। এবং এই অক্ষাংশের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে প্রায় সারা বছর ধরে। তার জন্য উষ্ণতা অত্যন্ত বেশি এখানকার, সেই কারণে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হচ্ছে। এবার কুমেরু উচ্চচাপ, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। এখানে উচ্চচাপ বলয় কেন সৃষ্টি হচ্ছে? কারণ এই নিরক্ষীয় অঞ্চল থেকে যে বাতাসটা ওপর দিকে উঠে গেল, সেই বাতাসটা ওপরে গিয়ে ঠান্ডা হয়ে সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে কিছুটা কর্কটীয় অঞ্চলে, কিছুটা মকরীয় অঞ্চলে আসছে। ভালো করে বুঝবে জায়গাটা। কেন এখানে নিম্নচাপ, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে কেন? কারণ এখানে উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আমি একটু আগে বলছিলাম যে যেখানে একটা অংশ থেকে একটা অংশ ওপর দিকে উঠে গেল, তখন সেখানটা চাপটা কমে গেল, তাই সেখানে নিম্নচাপ। এবার এই বায়ুটা যে ওপরে উঠে গেল, সেটা ওপরে গিয়ে শীতল হয়ে ঠান্ডা হয়ে আমরা দেখলাম দুটো ভাগে ভাগ হলো। ভাগ হয়ে একটা অংশ কর্কটীয় অঞ্চলে, একটা অংশ মকরীয় অঞ্চলে এসে পড়লো। এবার এই দুটো জায়গায় দেখো বায়ুটা নিচের দিকে এসে নামছে, মানে নিম্নগামী বায়ু হচ্ছে। নিম্নগামী হচ্ছে বলে সেখানে কিন্তু চাপটা বাড়বে স্বাভাবিকভাবেই। আমি এই হাতের ওপরে যদি আমার হাতটা ওপর থেকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু চাপটা বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে আমরা উচ্চচাপ বলয় লক্ষ্য করতে পাচ্ছি। একই রকমভাবে আমরা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দেখতে পাচ্ছি সেখানে, তার কারণ সেখান থেকেও বায়ুটা কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে সেইখানে সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় যে নিম্নচাপ বলয়গুলো রয়েছে, সেই বলয়গুলো আমাদেরকে কী করে সৃষ্টি হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু উল্লেখ করতে হবে। আর একদম উত্তরে এবং একদম দক্ষিণে আমরা সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয় দেখতে পাচ্ছি। তার কারণ এখানে প্রচণ্ড শীতল, সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে তো বাদ দাও, তির্যকভাবেও কিরণ দিচ্ছে না। বছরের মধ্যে 6 মাস পুরো অন্ধকারে আবৃত থাকছে। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত শীতলতা থাকছে এবং এই শীতলতার জন্য এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে প্রত্যেকটা চাপ বলয় সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। সেই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোলড্রামস বলা হচ্ছে এখানে। এই ডোলড্রামস কেন বলা হচ্ছে? সেই ডোলড্রাম যেহেতু এখানে সবসময় কি হচ্ছে, এখানে ডোলড্রাম বলে একটা ব্যাপার আমরা দেখতে পাবো। ডোলড্রামস জিনিসটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেখানে সারা বছরই ওপর দিকে বায়ুটা ঊর্ধ্বগামী হচ্ছে।
তো বায়ু যদি ঊর্ধ্বগামী হয় তাহলে সেখানে কিন্তু পরিস্থিতিটা শান্ত থাকছে, মানে বায়ু প্রবাহটা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি না। তার জন্য জাহাজগুলো সেখানে এসে আটকে যেত দীর্ঘ সময় ধরে, তাই নাবিকরা সেই জায়গার নাম ডোলড্রামস দিয়েছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে অশ্ব অক্ষাংশ। এটাও আগেও তোমরা শুনেছো নিশ্চয়ই, ক্লাস 8-এও পড়েছো। অশ্ব অক্ষাংশ ব্যাপারটা কি? অশ্ব অক্ষাংশ জিনিসটা হচ্ছে, আমরা বলতে পারি যে অশ্ব অক্ষাংশ মানে হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই কর্কটীয় অঞ্চলে, বিশেষ করে যদিও কর্কটীয় মকরীয় উভয় জায়গাতেই বলা হয়, কিন্তু এই কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চলে প্রাচীনকালে যখন জাহাজগুলো আসতো, নৌকা জাহাজ, বড় বড় জাহাজগুলো, বাণিজ্য তরীগুলো, সেগুলো তো আর এখনকার মতন ইঞ্জিন দেওয়া থাকতো না, তার ফলে সেগুলো পালতোলা থাকতো এবং সেই পালে হাওয়া লাগতো, সেই হাওয়ায় এগিয়ে যেত। তো যখন নাকি এই কর্কটীয় উচ্চচাপ বলয়ের কাছে আসতো জাহাজগুলো, তখন সেখানে যেহেতু শান্ত অবস্থা বিরাজ করছে, তার কারণ সেখানে কি হচ্ছে, বাতাসটা নিম্নগামী বাতাস হচ্ছে। একটা জিনিস খেয়াল করবে যে যদি একটা জায়গা থেকে সমানভাবে বাতাস প্রবাহিত হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে যদি বাতাসের প্রবাহ হয়, তখন সেটা বায়ু প্রবাহ। কিন্তু এখানে আমরা বায়ু প্রবাহটা দেখতে পাচ্ছি না, আমরা দেখছি বায়ু স্রোত, ওপর দিক থেকে নিচের দিকে একটা বায়ু স্রোত আসছে, এবং এই নিচের দিকে বায়ু স্রোতটা আসার জন্য সেখানে জাহাজগুলো কিন্তু দীর্ঘ সময় থমকে দাঁড়িয়ে থাকছে, এবং তারপর সেখানকার যে জাহাজগুলোর ভার কমানোর জন্য এবং জাহাজগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ঘোড়াগুলো থাকতো, সেই ঘোড়াগুলোকে জলে ফেলে দেওয়া হতো। এই জন্য এই 25 থেকে 35 ডিগ্রি যে অক্ষাংশ, সেই জায়গাটাকে আমরা বলে থাকছি হচ্ছে অশ্ব অক্ষাংশ। মূলত এটা কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চলে হলেও মকরীয় উচ্চচাপ বলয়কেও আমরা অশ্ব অক্ষাংশ বলতে পারি। তো এই দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি বলে দিলাম। এগুলো কিন্তু আলাদা করেও প্রশ্ন আসতে পারে, এবং যদি এই অশ্ব অক্ষাংশ আসে পরীক্ষায় প্রশ্ন, ছবি অবশ্যই সেখানে ছবি দিয়ে দেবে যে কোন জায়গাটাকে আমরা অশ্ব অক্ষাংশ বলছি, তার অক্ষাংশটা নির্দিষ্ট করে ছবিটা অবশ্যই দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার চলে আসবো পরের অংশে, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিভাবে হয়? প্রথম কথা আমাদের জানতে হবে যে বায়ু প্রবাহিত হয় কেন। বায়ু প্রবাহিত হয় আসলে হচ্ছে চাপের তারতম্যের জন্য। যখনই কোনো একটা অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয় এবং অন্য কোনো অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়, তখন উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস তীব্র বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। আর আমরা তো দেখতেই পাচ্ছি, একটু আগে যে ছবিটা আমি এঁকেছি, যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানে দেখতেই পাচ্ছি আমরা যে কোনো জায়গায় উচ্চচাপ, কোনো জায়গায় নিম্নচাপ, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে বায়ু প্রবাহ হচ্ছে একটা চাপ বলয় থেকে আরেকটা চাপ বলয়ের দিকে, এবং এইভাবে যে বায়ু সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে, এই বায়ু প্রবাহকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলে থাকছি। এই নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা আমাদের পরীক্ষায় লিখতে আসে। আমি এই যে ছবিটা এঁকেছি তার মধ্যেই তোমাদেরকে এই নিয়ত বায়ুগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। নিয়ত বায়ুকে আমরা মূলত কাকে বলে? নিয়ত বায়ু, নিয়ত বায়ু মানে হচ্ছে যে নিয়তভাবে, অর্থাৎ প্রতিনিয়তভাবে যে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ সারা বছর ধরে 24 ঘন্টায় যে বায়ু প্রবাহিত হচ্ছে, তাকে আমরা নিয়ত বায়ু বলি। এই বায়ুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। আয়ন বায়ু কাকে বলবো? আয়ন বায়ু হচ্ছে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে, আচ্ছা এইটা তোমাদেরকে একটু এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা, এই যে রেড পেন দিয়ে যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলছি উত্তর পূর্ব আয়ন বায়ু। কি বলছি? উত্তর পূর্ব আয়ন বায়ু। আমি এদিকে লিখে দিই ছোট করে, উত্তর পূর্ব আয়ন বায়ু। এই বায়ুটাকে আমরা বলছি, যেটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা উত্তর পূর্ব আয়ন বায়ু, একটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে
নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে সারা বছর ধরে। এই দুটো বায়ু সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রশ্ন মনে জাগতে পারে, স্যার কেন উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এরকম হলো ব্যাপারটা? তার কারণটা হচ্ছে ফেরেলের সূত্র। আমরা জানি কম বেশি ফেরেলের সূত্র সম্পর্কে। বিষয়টা হচ্ছে কি, যে উত্তর গোলার্ধে পৃথিবীর যে গতি, আহ্নিক গতি, এই গতির জন্য আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর একটা কেন্দ্রাতিক বল সৃষ্টি হচ্ছে। সেই কেন্দ্রাতিক বলই কী করছে, পৃথিবীর ওপর যে বায়ুমণ্ডল এবং যে জলভাগ রয়েছে তাকে নির্দিষ্টভাবে সোজা না প্রবাহিত হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে বলেই কিন্তু আমরা এখানে একটা উত্তর পূর্ব একটা দক্ষিণ পূর্ব আয়নবায়ু পাচ্ছি। তাহলে সেটা সম্পর্কে আমরা এখানে জানছি এবং এটা পড়বে। ফেরেল প্রথমে এই বিষয়টা আবিষ্কার করেছিলেন, তাই একে ফেরেলের সূত্র বলা হয়। 1855 খ্রিস্টাব্দে তিনি এই সূত্র আবিষ্কার করেন। এরপর চলে আসি পশ্চিমা বায়ু সম্পর্কে। পশ্চিমা বায়ু যেটা, সেটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। মাথায় রাখবে সবসময় কিন্তু বায়ু প্রবাহটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হবে। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু প্রবাহ দক্ষিণ পশ্চিম দিক থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে, সেই বায়ুটাকে আমরা বলে থাকবো হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু সেই বায়ুটার নাম হবে। আর যে বায়ু প্রবাহটা কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে, সেটাকে আমরা বলছি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর আরেকটা বায়ুর ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা মেরুবায়ু বলছি। সেই মেরুবায়ুটা হচ্ছে, সেটাকেও আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু, আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসছে, তাই একে আমরা উত্তর পূর্ব মেরুবায়ু বলছি। আর এই দিকে রয়েছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু, যেটা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলছি দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তো এইভাবে আমরা বায়ু প্রবাহগুলোকে সবকটাকে আলোচনা করতে পারি। তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আসে যে বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের, নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। তাহলে এই যে 7টা বায়ুচাপ বলয় রয়েছে, সেই 7টা বায়ুচাপ বলয়ের সঙ্গে কিন্তু প্রত্যেকটা বায়ু খুব ওতপ্রোতভাবে জড়িত এবং সেই জায়গাগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এইটা গেল হচ্ছে আমাদের তাহলে এই নিয়ত বায়ুর ক্ষেত্রটা। এছাড়া আমি আর যে বিষয়টার কথা তোমাদের উল্লেখ করব, সেটা হচ্ছে যে সাময়িক বায়ু। সাময়িক বায়ু বলে আরেক ধরনের বায়ু প্রবাহ রয়েছে আমাদের। সাময়িক বায়ু আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমুদ্র বায়ু, একটা স্থলবায়ু, আর আরেকটা হচ্ছে মৌসুমী বায়ু। এই সমুদ্র বায়ু, স্থলবায়ু আর মৌসুমী বায়ু মানে সাময়িক বায়ুকে আমরা ভাগ করতে পারছি, সেটা হচ্ছে 3টে ভাগ। একটা হচ্ছে সমুদ্র বায়ু। আমরা একটা টেলিফোন নিয়ে নিই, আমাদের হাতে সময়টা ভীষণ কম আর মিনিট 2 সময় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। নমস্কার, কে রয়েছো? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। চলে যাই আমরা আপনার কনক্লুশন, একদম শেষের জায়গায়। তো এই সমুদ্র বায়ু, স্থলবায়ু আর মৌসুমী বায়ু, এই 3 প্রকার বায়ু প্রবাহ সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। এছাড়া আমরা বলতে পারি হচ্ছে অন্যান্য যে বায়ু প্রবাহগুলো আছে তার মধ্যে রয়েছে আমাদের পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু মানে ক্যাটাবেটিক, অ্যানাবেটিক বায়ু, এগুলো সম্পর্কেও ডিটেলসে পড়বে, খুব ইম্পর্টেন্ট জায়গা। আর সময় খুব কম, আমি একদম শেষের দিকে চলে আসি। স্থানীয় বায়ু সম্পর্কেও পড়বে। উষ্ণ বায়ু এবং শীতল বায়ু দুরকম ভাগে আমরা স্থানীয় বায়ুকে ভাগ করতে পারি। সেখানে ফন, সিরক্কো এই ধরনের উষ্ণ বায়ু যেমন রয়েছে, তেমনই আবার পম্পেডো এরকম ধরনের কিছু শীতল বায়ু রয়েছে। তো এই ধরনের বায়ুগুলো পড়বে। আর শেষে এসে আমরা যে বায়ু আর্দ্রতার জায়গাটায় চলে আসবো, তাছাড়া ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদ সম্পর্কেও একটু আলোচনা আছে, সেগুলো একটু ডিটেলসে পড়বে। আর শেষে এসে আমরা বলবো হচ্ছে বৃষ্টিপাতগুলো সম্পর্কে। 3 প্রকার বৃষ্টিপাত, পরীক্ষায় খুব প্রশ্ন আসে এটা: পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণবৃষ্টি। 3টে বৃষ্টিপাতই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে একটাই কথা বলি, প্রত্যেক দিনের এই ক্লাস, আজকে শিক্ষক অরিজিৎ পাল ছিলেন, 10ম শ্রেণীর ভূগোল নিয়ে বায়ুমণ্ডলের পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন যা আসতে পারে তার আপনি একটা শর্ট লিস্টেড ফর্ম দিয়ে দিলেন। এই এপিসোডটা যদি তোমাদের কাছে থাকে, তোমরা কিন্তু আগামী দিনে এটাকে নিয়ে অনেকটা সমৃদ্ধ হতে পারবে। পরীক্ষা হবে কি হবে না, আজকে দুপুর 2টোর পরে সম্ভবত আমরা তার ডিসিশনটা পেয়ে যাবো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জানাবেন।
যদিও মনে হয় সুরক্ষা সবার আগে, নিরাপত্তা সবার আগে, সেটাই। পরীক্ষাটা কারণ সেক্ষেত্রে- 14 লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মিলিয়ে, এবং তাদের সঙ্গে ধরে নিচ্ছি 28 লক্ষ Guardians অভিভাবককে, মানে গার্জিয়ানসকে কন্ট্রোল করার যে পরিকাঠামো, সেটা সেটা সম্ভব হয়ে উঠবে না। কোনো সরকারের পক্ষে, কোনো দেশের কোনো সরকারের পক্ষে সম্ভব হয়ে উঠবে না এই অতিমারির মধ্যে। তো নিশ্চয়ই সেদিকটাতে নজর রাখা নিশ্চয়ই, যাবে। নিশ্চয়ই। তো ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ আবারও তোমাদের। আবার আগামীকাল কোনো একটি বিষয় নিয়ে, কোন নির্দিষ্ট ক্লাসের এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো।